তো যখন হচ্ছে 2008 সাল, ঠিক আছে, 2008 সাল আসছে কিন্তু আরো 18 বছর আগে, প্রথমত 18 বছর প্রায় এই তোমার হচ্ছে ইন্টারনাল হ্যামারেজ বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ, মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে গেছে তোমার। তো তখন হচ্ছে গিয়া আমার এই মস্তিষ্ক রক্তক্ষরণটা বন্ধ করছিল তোমার ইসে পরীক্ষা, তাও হচ্ছে তোমার 24 ঘন্টা প্লাস টাইম শেষ হওয়ার পরে হচ্ছে আমার ওই শুধু রক্তক্ষরণটা বন্ধ করতে পারছিল, কিন্তু বাকি চিকিৎসা করার দ্বারা হচ্ছে গিয়া সাহায্য পায়। তখন হচ্ছে ডক্টররা বলছিল কি যে ওর ব্রেনে কোনো চাপ দিয়ে না, যদি ও লেখাপড়া করতে না চায় তাহলে করা যাবে। এই জিনিসটা আমি শুনছি না। এখন একটা তখন আমি ক্লাস 2 তে ফাইনাল পরীক্ষা দিয়ে 3 তে উঠছি। তখন যদি আমার একটা সময় মনে হতো যে একটা এক্সকিউজ তো আমার আছে, রিজন অবশ্য এক্সকিউজ বলতেও বলবো, অবশ্যই আমার ব্রেনে চাপ পড়ে লেখাপড়া করলে। আমি যদি মনে করতাম যে না ক্লাস ধরো এই পর্যন্ত করলাম, তারপরে মনে হলো যে আমি আর লেখাপড়া করবো না, আমি যদি পরিবারে এমনি বলতাম যে আমার না লেখাপড়া করলে মাথা ব্যথা করে বা পড়তে বসলে মাথা ব্যথা করে, পারতাম না বলতে? আমি বলতেই পারতাম। তো এটা বলতে কি আমার পরিবার এখনো পর্যন্ত যদি আমি বলি যে আমার মাথা ব্যথা করতে আছে, কালকে ধরো পরীক্ষা করে দেবো এরকম তারা। আচ্ছা ধরো আমি ক্লাস হচ্ছে 8 এ থাকাকালীন সময়ে লেখাপড়া আর কি ছেড়ে দিছি, স্বেচ্ছা ছেড়ে দিছি, ধরো এটা ধরো ছাড়ার পরে এখন কি আমি যদি লেখাপড়া করি না, আমার যদি কোনো একটা কাজ তো শিখাইবো যাতে ভবিষ্যতে কিছু করতে পারে। ধরো আমাকে একটা বিজনেসের জন্য তারা দিয়ে দিল ব্যবসা করে রাখা। তো তখন হচ্ছে আজ থেকে ধরো ওটা ক্লাস 8 পর্যন্ত, ধরো 12 বছর পর্যন্ত, তার পরবর্তী ক্লাস 8 এ পড়ার পরে আমার 12 বছর এই পর্যন্ত আসতে 12 বছর লাগতে এরকম ধরো। তো এই 12 বছরের ভিতরে ব্যবসা করতে কিন্তু মানুষ 5 বছরে সেটেল হতে পারে না? আচ্ছা ধরো যে আমি 12 বছরে একটা মানে এমন পর্যায়ে চলে গেলাম যেটা হচ্ছে গিয়া সুনামধন্য ব্যবসায়ী হিসাবে, একটা এলাকার সুনামধন্য ব্যবসায়ী হিসাবে আমি প্রতিষ্ঠিত হইলাম, কিন্তু আমার যোগ্যতা কি? আমি কোন পর্যন্ত পড়ে থামছিলাম? ক্লাস 8। ধরো আমি সেদিন জার্নিটা ক্লাস 8 পর্যন্ত পড়ছি, তখন হচ্ছে গিয়া এখন আমার মনে হয় যে আমি হচ্ছে এই প্রতিষ্ঠানে একবার আসি, যেহেতু আমি এখানে পড়ছি একবার আসি, আমি ক্লাস 8 পাস কিন্তু, হ্যাঁ তো আসি। তো সেই ক্ষেত্রে আমি আসলাম, আমি একদম অবশ্যই সুনামধন্য ব্যবসায়ী। তো তারা আসলে আমি যদি আসি তারা কি আমাকে হসপিটালে পড়বে না? আমার তো আপ্যায়ন করবে তারা, যেহেতু আমি কোটিপতি একজন ব্যবসায়ী, আমি আসছি, তারা তো বলবে যে কি অবস্থা, কেমন আছো বা হচ্ছে এরকম। তখন আমি যদি ক্লাস 8 পাস করে এখানে আসতাম, তারা আমার স্যারদের মাধ্যমে তারা বলে একটু প্রতিটা ক্লাসে তখন কিন্তু আপনি হচ্ছে একটু যান বাচ্চাদের সাথে কিছু কথা বলুন, আপনার হচ্ছে জীবন সম্পর্কে কিছু বলুন, কিভাবে কি করছেন। ধরো আমি আসলাম ক্লাস 8 পাস করে আসলাম কিছু বলতে, এখন মনে হতো কি যে আমি ক্লাসে আসছি, এখন ওদের কিন্তু বুঝাইতে পারবো লেখাপড়া করছি, বিষয়টা এরকম থাকতেও পারে। ক্লাসে আসছি আমি, যদিও ক্লাসে আসা পছন্দ করতাম না, ক্লাসে 8 পাস করে কি আমি ক্লাস 9 এ ঢুকতে পারতাম? ভিতর থেকে আসতো ওটা? আসতো না। তখন ধরো এরকম মনে হতো যে আমি তোমাদের কিছু প্রশ্ন করি, যে যাতে বুঝাই যে আমি লেখাপড়া করছি, তাই তো? তো আমি এখন তোমার কেমন ক্লাস 8 পাস করা ব্যক্তির প্রশ্ন কেমন হবে? তখন আমি মনে করলাম কি একটু ইয়া করি, গণিতে সে কিছু মানে যে প্রশ্ন করি, এরকম প্রশ্ন তোমার স্বাভাবিক যে ধরো তোমার কাছে 10টা কলম আছে, তুমি করে দিলা 2টা, ওরে দিলা 2টা, বাকি থাকে কয়টা তোমার কাছে? এরকম কোশ্চেন। আমার লেভেলটা তো এরকমই হওয়া উচিত। আমি হচ্ছে ঠিক মতো লেখাপড়া করি নাই, ক্লাস 8 পর্যন্ত পড়ে আমি ছাড়ছি, আমি তোমার হচ্ছে গিয়া এখন ওই বড় ধরনের কোনো অঙ্ক দিব যেটা আমি সলিউশন করতে পারবো না, সেটা দিব দিব না। আমি তোমাকে ইংরেজিতে সর্বোচ্চ প্রশ্ন করতে পারি কি, সেটা হচ্ছে গিয়া ধরো হোয়াট ইজ ইওর নেম, বা হচ্ছে হোয়াট ইজ ইওর ফাদার্স নেম, হোয়াট ইজ ইওর মাদার্স নেম, এই পর্যন্ত তুমি অ্যান্সার দিতে পারো। আর তুমি না পারলে আমি বলতে পারবো যে এটা বাংলাটা কি। এর থেকে বেশি তো আমার পক্ষে সম্ভব না, কারণ ক্লাস 8 পাস, ঠিক আছে? এখন তো সেইটা গেল, এখন এটা ছিল একটা কাল্পনিক কথা যেটার কোনো গ্রহণযোগ্যতা ছিল না, আমি একটা উদাহরণ হিসাবে আনছি। কিন্তু এখন আমার আইডেন্টিটি, আমার পরিচয় হচ্ছে আমি বিবিএ সম্প্রতি বিবিএ শেষ করলাম, কিন্তু আমার তো কোনো জব নাই, বা আমি তো একজন বেকার, ঠিক আছে? এখন আমি তোমাকে কোন কোশ্চেনটা করতে পারি, সে ঠিক ওই আমি কিন্তু হচ্ছে 8 পাস কোটিপতি, আর এই আমি কিন্তু বেকার, আমার টাকা পয়সা নাই, কিন্তু আমি হচ্ছে বিবিএ কমপ্লিট করে একজন ছাত্র। আমি তোমাকে কোশ্চেন করতে পারি হচ্ছে এখন যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট ওয়ার্ড ইন দ্য ইংলিশ ডিকশনারি? বলতে পারবা তো হোয়াট ইজ দ্য লার্জেস্ট ওয়ার্ড ইন দ্য ইংলিশ ডিকশনারি? আরো হ্যাঁ, বিবিএ শুরু
পারো, আচ্ছা ঠিক আছে। ওটা হচ্ছে গিয়া নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভোল্কানিক কনিউসিস, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় শব্দ। আচ্ছা আমি লিখে দেব, হ্যাঁ? আচ্ছা ওটা হচ্ছে পিজিএস হলো। তো এটা হচ্ছে তোমার নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভোল্কানিক কনিউসিস। এটা হচ্ছে তোমার ইংরেজি যে বিষয় ডিকশনারি সবচেয়ে বড় ওয়ার্ডটা, ঠিক আছে? এখন যদি কারো কোশ্চেন থাকে যে ভাইয়া আপনি বলেন যে নিউমোনো, প্রথমে বলেন কি নিউমোনো, কিন্তু শুরু করলেন হচ্ছে পি দিয়া, তাহলে এটা কেমন ধরনের ওয়ার্ড হলো যে ওই যে ন আর লেখলেন পি প্রথমে। আচ্ছা আমরা তো এই নিউমোনিয়া সম্পর্কে জানি না, নিউমোনিয়া লেখা কেমন? নিউমোনিয়া কিন্তু লেখা হচ্ছে তোমার এইভাবে, নিউমোনিয়া কিন্তু এইভাবে লেখে, ঠিক আছে? তোমার শুরুটা কিন্তু এইভাবে পি দিয়া। আচ্ছা এই যে এই বিষয়টা এটা কি ছিল মূলত? এটা তো বুঝলাম যে সবচেয়ে বড় ওয়ার্ড, কিন্তু জিনিসটা কি এটা আমরা জানি। এখানে বলছে যে সিলিকো, সিলিকো মানে এখানে সিলিকো শব্দটা না, এটা হচ্ছে সিলিকা থেকে আসছে। তো এই যে সিলিকা জিনিসটা কি জানো? তোমার হচ্ছে অতি ক্ষুদ্র যে বালির কণা আছে না, বা হচ্ছে তোমার আরো কি আছে তোমার ছাই অথবা ছোট বালির কণা, ওইটা হচ্ছে একটা রোগ, হ্যাঁ? তো এটা ফুসফুসের একটা বড় রোগ, ওইটাই হচ্ছে রোগের নাম। আমার কোশ্চেন যে ওই যে তোমার ক্লাস 8 পাস করা কোটিপতি ব্যবসায়ীর প্রশ্নগুলো তোমার কাছে বেশি অ্যাট্রাকটিভ মনে হলো নাকি এই যে আমি একজন বেকার এবং বিবিএ কমপ্লিট করা স্টুডেন্ট হিসেবে আমার প্রশ্নটা তোমার ভালো লাগে? আমার বর্তমান যেটা আমি বাস্তব করে যেটা, ঠিক আছে?